স্বাগত জানাচ্ছি টিভিএন 24 এর নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি তাহিয়া রুবাইয়া তপলা। দিনের বাছাই করা এবং গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আমাদের আজকের এই আয়োজন। আগামী 20 জানুয়ারি দায়িত্ব নিতে যাচ্ছেন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প এবং দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই কিন্তু তিনি আমেরিকার নীতিতে বেশ কিছু বড় ধরনের পরিবর্তন আনার কথা বলছেন। সেই সাথে প্যালেস্টাইনের গাজায় দীর্ঘ 15 মাস রক্তক্ষয়ের পর অবশেষে কার্যকর হতে যাচ্ছে যুদ্ধবিরতি চুক্তি এবং সেই সাথে বাংলাদেশের সংবিধান সংস্কারে গঠিত কমিশনের সুপারিশগুলো নিয়ে কিন্তু আসলে এর মধ্যে নানান রকমের আলোচনা সমালোচনা চলছে। এইসব বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আমার সাথে আলোচনার জন্য আজকে অনলাইনে যুক্ত হয়েছেন স্কুল অফ সায়েন্স অ্যান্ড অ্যালাইড হেলথের প্রফেসর ডক্টর মহসিন ইউ পাটোয়ারি এবং আমার সাথে আরও রয়েছেন সিনিয়র জার্নালিস্ট এবং রাজনৈতিক বিশ্লেষক হাসান ফেরদৌস। দুজন অতিথিকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমি আলোচনা শুরু করতে চাই। 20 জানুয়ারি একদম প্রথম দিনেই, দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকেই একদম অভিবাসন থেকে জ্বালানি পর্যন্ত বিভিন্ন নীতিতে বেশ বড় ধরনের পরিবর্তন আনার কথা বলছেন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প এবং গত বেশ কিছুদিন ধরেই কিন্তু ট্রাম্প প্রশাসনের বিভিন্ন খাত থেকে আমরা নানান রকমের তথ্য পেয়েছি, তাদের নানান রকমের বক্তব্যও আমরা শুনেছি। অনেক আলোচনা সমালোচনা চলছে অভিবাসী বিতরণের খবরে, যেমন অভিবাসী কমিউনিটিতে এক ধরনের আতঙ্ক চলছে। বামপন্থীরা উদ্যোগ জানিয়েছেন শুল্ক আরোপের খবরে প্রতিবেশী দেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে এক ধরনের তর্ক বিতর্ক বিনিময় হয়েছে এবং নানামুখী পরিকল্পনার কারণে বহির্বিশ্বের সাথে আমাদের সম্পর্ক, আমেরিকার সম্পর্কের টানাপোড়েনেরও একটা আশঙ্কা করা হচ্ছে। এই এত আলোচনা সমালোচনার মধ্যে ট্রাম্প আসলে 20 জানুয়ারি একটা বড় ধরনের চমক দেবেন বলেই আসলে ধারণা করা হচ্ছে। কতটা চমক দেবেন বলে আপনি মনে করছেন প্রফেসর ডক্টর মহসিন পাটোয়ারি? আপনার পর্যালোচনা শুনবো। আপনাকে অনেক ধন্যবাদ। আমি খুশি যে ফেরদৌস ভাই আছেন আজকে আলোচনায় আর কি। উনি একটা বিজ্ঞ আলোচক। প্রেসিডেন্ট ট্রাম্প আর প্রেসিডেন্ট ট্রাম্প ইলেক্ট, তো আমরা আগের বার প্রেসিডেন্ট ট্রাম্প তো আমরা ওনাকে দেখেছি, উনি ট্রেডিশনাল পার্সন না, উনি হলো ডিল মেকার এবং ওনার যেই রাজনৈতিক দলগুলোর সাথে পলিটিশিয়ানরা যেভাবে হয় কম্প্রোমাইজিং অ্যাটিটিউড করা, ওই ধরনের সে না, সে ব্যবসায়ী, সে ডিল মেকারে পছন্দ করে। এবং যেটা আমি যেই ডিল মেকিংটা আমরা দেখেছি, আপনাদের মনে আছে যে সে কিছুদিন আগে সে বলেছিল সে যুদ্ধ চায় না, সে শান্তি চায়, রাইট? কিছু লোকের ভালো গুণ খারাপ দিকটাও আছে। এই ভালো গুণের মধ্যে সে এই কথাটা বলেছে পরিষ্কার, সে শান্তি চায় এবং সে তার প্রেস কনফারেন্সে সে বলেছে যে সে মিডল ইস্টে যদি যুদ্ধ বন্ধ না হয়, that Middle East will be hell in the Middle East. I think he mean about that. যত কথাই বলুক, এটা একটা গুরুত্বপূর্ণ কথা সে বলছে। বাইডেন গত 8 মাসে যেটা করতে পারে নাই, মে 27-এ প্রেসিডেন্ট বাইডেন যে আপনার যে সিজফায়ারের যে নমুনাটা দিয়েছেন ইসরায়েলের কাছে, সেটা কিছু করতে পারেন নাই। His administration has been very weak and complicit with all the war, right? তাদেরকে অস্ত্র দেওয়া থেকে শুরু করে। ট্রাম্প আসছে, ট্রাম্প হচ্ছে বেশি কে ইসরায়েলকে সাহায্য করেছে। আপনার ওদের ক্যাপিটাল মুভ করছে জেরুজালেমে, তারপরে গোলান হাইটকে ওদেরকে দিয়ে দিছে, রিকগনাইজ করে ফেলছে। সুতরাং অনেক কিছু ট্রাম্প করেছে। ট্রাম্পের সেইভাবে একটা অধিকারও আছে তাদের উপর একটা প্রেশার এক্সার্ট করা। এটা আমি মনে করি ট্রাম্প যত কিছুই করুক না কেন, আপনার এই যে ট্যারিফের কথা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় করেছে। আমার এখন ধারণা হচ্ছে বাইডেন উড নট হ্যাভ এবল টু ডু ইট আনলেস ট্রাম্প তার এনভয় যদি মিডল ইস্টে যে পড়ে, ওর নাম কি, যাই হোক অলফিস নাকি যেন, সে মিডল ইস্টে গিয়ে এই জিনিসটা করেছে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি মনে করি। এবং ট্রাম্পের যেই তার যে মেমোতে উনি যেটা লেখছে, তার এক্স যেটা বলেছে, সে বলেছে এই সিজফায়ার হয়েছে অ্যাজ এ রেজাল্ট অফ আওয়ার ভিক্টরি ইন নভেম্বর, মানে তার নভেম্বর ইলেকশন সেটা নিচ্ছে আর কি। এবং মাই অ্যাডমিনিস্ট্রেশন উড সিক পিস অ্যান্ড নেগোশিয়েট দিস টু এনশিওর দি সেফটি অফ অল আমেরিকানস অ্যান্ড আওয়ার অ্যালাইজ। এই যে জিনিসগুলা এটা করেছে। বাইডেন অনেক কিছু বলেছে, কিন্তু বাইডেন কিছু করতে পারেনি। বাইডেন শুধু অস্ত্র দিছে। বাইডেন ইভেন যুদ্ধ জাহাজ গুলা, প্লেন গুলা, যে বম্বারের গুলা, সব ফুয়েল গুলা, সম্পূর্ণ ফুয়েল এখন জানা গেছে যে এন্টায়ার ফুয়েল পয়েন্ট ফ্রম ইউএসএ, ওদের এই যে যুদ্ধ বিমানে সবগুলো করেছে।
তারপরে সামরিক দিছে, তারপরে ভ্যাটও দিছে, কি না দিছে পাইনি। এবং আমার মনে হয় বিং হিমসেলফ এ জায়নিস্ট, আমার মনে হয় যে তার সৎ ইচ্ছা ছিল কিনা এবং শেষ পর্যায়ে এসে একটা কিছু বিক্রি নিতে চাইছে। এটা আমার মনে হয় রাজনৈতিক একটা গেম খেলতে চাইছে বড় লোক আর কি। বিং বিং এ ইউনো তাদের সমর্থন দুই দুই অনেকবারই তারা ভোট দিয়েছি, এবার ভোট দিছি। বাট আই থট ইজ এ উইক অ্যাডমিনিস্ট্রেশন। এবং যেটা আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে ওই যে ব্লিংকেনের যে প্রেস কনফারেন্সে যেভাবে লোকজন তাকে কথা বলেছে, এটা এটা ইয়ার এখন আমার মনে হয় সেটা এই একটা জিনিস। আর যে ট্যারিফের কথা বলেছে, ট্যারিফের আপনি দেখেন একদিকে চায়নার বিরুদ্ধে সে ট্যারিফ দিবে, 60% ট্যারিফ দিবে, ওর মধ্যে আবার দেখেন জিসিন ফিঙ্গার সে কিন্তু ইনভাইট করছে তার ইয়েতে, বুঝতে পারছেন? এর আগে আপনার 1916-এ সে ট্যারিফের কথা বলেছে মেক্সিকোর বিরুদ্ধে, পরে নেগোসিয়েট করছে। এটা হলো যত গর্জে তত বর্ষে না, এটা এটা হলো ট্রাম্পের একটা একটা ইট ইজ হিজ কাইন্ড অফ ওয়ে অফ ডুইং থিংস। এবং ট্যারিফের জন্য সে কিছু করবে, প্রেশার ক্রিয়েট করে কিছু দাবি আদায় করা। হ্যাঁ, আইসল্যান্ডকে সে নিবে, পানামাকে নিবে, এগুলা ওটা এটা কম করা আর কি, কনসেশন নেওয়া, দিস উইল বি কনসেশন। তো দিস ইজ এ কাইন্ড অফ ট্রিক। এবং সে যেহেতু ট্রেডিশনাল পলিটিশিয়ান না, সে ওগুলা কে বলবে না বলবে, কে সমালোচনা কি করবে, ওগুলা তোয়াক্কা না করে সে বলেই চলছে। তা আমি মনে করি হ্যাঁ, মেক আমেরিকা গ্রেট যে কথাটা সে বলেছে, হয়তো ইন্ডাস্ট্রির কিছু সুবিধা হবে, কিন্তু শেষ পর্যন্ত আমার ধারণা এসব ট্যারিফের ব্যাপারে ইনফ্লেশন বেড়ে যাবে। কারণ আমরা তো ট্যারিফ দেওয়া মানে কি, আমাদের বেশি দামে জিনিসটা কিনতে হবে, যেটা 99 সেন্টে গিয়া যে হাতুড়িটা কিনতাম সে হাতুড়ির দাম 299 হয়ে যাবে, 199 হয়ে যাবে। এই জিনিসগুলো আর কি আমার মনে হয় উনি তার সময়ে এই এবং বিশেষ করে ইউক্রেনের ব্যাপারটা, আমার মনে হয় ইউক্রেনের ব্যাপারটা একটা সলিউশন হবে, রাইট? এবং একটা ইন্টারেস্টিং জিনিস কি দেখলাম যে তার যে এই অনুষ্ঠান, যে অভিষেক অনুষ্ঠানে সে শি জিনপিংকে দাওয়াত দিছে, কিন্তু ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীকে দেয় নাই, অথচ যে তাকে বন্ধু দোস্ত বলে, সবসময় ফ্রেন্ড বলে আর কি নরেন্দ্র মোদী। এই কতগুলো জিনিস এখন প্লাস মাইনাস যদি ধরেন, ওইদিকে মাইনাসের দিকে দেখতে গেলে ফার্স্ট আমেরিকান প্রেসিডেন্ট যে কনভিক্টেড ফেলন, কনভিক্টেড ক্রিমিনাল। তো সব দিক থেকে বিচার করলে আপনার ভালো মন্দ মিলে আমরা দেখতে পাচ্ছি হয়তো সে একটা কিছু পরিবর্তন আনতে পারে। ইভেন সে যদি চায় ইমিগ্রেশন একটা সুন্দর রিফর্ম করতে পারবে। এর আগে ইমিগ্রেশন রিফর্ম কিন্তু রিপাবলিকানরা করেছে রোনাল্ড রিগানের সময়। আমার মনে হয় এটা একটা সুযোগ আসছে। ইভেন মেডিকেল এন্ড আদার্স সে করতে চাইলে এখন তার তার কংগ্রেস তার, সিনেট তার, এবং সে যদি শুধুভাবে করতে চায়, তবে আমার একটু সন্দেহ অন্য ব্যাপারে যেসব লোকদেরকে সে রিক্রুট করেছে, মোস্টলি এক্সট্রিমিস্ট পিপল, আই ডোন্ট নো। সো বাট আই উড সে দ্যাট ট্রাম্প উইল প্রিভেল। হুএভার এইসব লোকগুলো যখন রিক্রুট করে, রিক্রুটের পিছনে কারণ থাকে কে টাকা দিছে বেশি, কোন লবি টাকা দিছে, এটা লবিং এর কাছ থেকে এগুলো আসে, সেই হিসাবে রিক্রুট করছে। আমার মনে হয় সাম অফ দেম উইল নট ইভেন সার্ভাইভ মোর দেন 1 year or more than 2 years, রাইট? ওদের নিচে টাকা নিচে আসো ক্যাবিনেটে, পরে ঠিক বিহেভিয়ার না করলে তাদেরকে আবার বাদ দেবে। এটা মনে কেসে করেছে এর আগের বারও এই জিনিসটা আছে। এটা আমার ধারণা আর কি। আমরা হোপ ফর দি বেস্ট। আর সবচেয়ে খুশির ব্যাপার যে অন্ততপক্ষে সে কন্ট্রিবিউট করেছে পজিটিভলি মিডল ইস্ট এই গাজা ওয়ারের ব্যাপারে। 45-46 হাজার লোক মারা গেছে, প্রায় লোকজনে বলে মেশমিয়ারের মতে প্রায় 150,000 পিপল ডাইড ইন টোটাল, রাইট? and it is devastated. এটার পরিবর্তন হওয়া দরকার। এবং পৃথিবীতে যদি সে পিস আনতে পারে, এবং যে প্রফেসর জেফরি স্যাক্স বলছে, one of the most brilliant thinker in the world now, জেফরি সিঙ্গার বলছে যে he will fight for or try for a Nobel Prize for Trump if he can bring peace in Ukraine and in Gaza. So let's hope for the best. ক্রিটিসাইজ তো অনেক করলাম তাকে, লেটস হোপ ফর দি বেস্ট। এখন আমাদের প্রেসিডেন্ট হয়ে আসছে, সে আমাদের প্রেসিডেন্ট, ইজ এ প্রেসিডেন্ট অফ আমেরিকা, উই আর আমেরিকান। সো আমরা আশা করি তার আমলে এটা ভালো কিছু হবে আর কি। অ্যাটলিস্ট আমাদের বলার অধিকার তো আছে, ডেমোক্রেটিক সোসাইটি হিসাবে ক্রিটিসাইজ করতে পারবো। জি, হাসান ফেরদৌস, পরিবর্তনের সম্ভাবনা না শঙ্কা, আপনি কোনটা দেখছেন? ধন্যবাদ। নতুন প্রেসিডেন্ট আসছেন, তিনি এখনো ক্ষমতা গ্রহণ করেননি। তাকে 77 মিলিয়ন লোক ভোট দিয়েছে, নিশ্চয়ই কোনো একটা কারণে ভোট দিয়েছে। এই 77 মিলিয়ন মানে প্রায় অলমোস্ট 8 কোটি মানুষের প্রতি শ্রদ্ধা রেখে বলি আমরা
ডোনাল্ড ট্রাম্পকে একটা সুযোগ দেওয়া দরকার। আমরা আগে থেকে যদি তাকে ব্যর্থ বলে ঘোষণা করি, সেটা আমাদের মূর্খতা হবে। ডোনাল্ড ট্রাম্পের সফল হওয়ার একাধিক কারণ আছে শর্ট টার্মে, স্বল্প মেয়াদী অর্থে অনেক কারণ আছে। তার সবচেয়ে বড় কারণ আমেরিকার অর্থনীতি। হয়তো আপনাদের মনে থাকতে পারে 1 মাস আগে বা 1.5 মাস আগে ইকোনমিক্স পত্রিকা একটা কভার স্টোরি করেছিল। তার ক্যাপশন ছিল, বিশ্বের ঈর্ষা মার্কিন অর্থনীতি। জো বাইডেন চলে যাচ্ছেন বটে, যাবার আগে তিনি ডোনাল্ড ট্রাম্পের জন্য এই গিফটটা দিয়ে যাচ্ছেন, বিশ্বের সবচেয়ে সবল, সবচেয়ে শক্তিশালী অর্থনীতি দিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্পকে খেলা করবার জন্য। আমি খেলাই বলছি কারণে যে ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই এমন সব নীতির কথা বলছেন যা খুব সিরিয়াস না। তিনি কানাডাকে আমেরিকার সঙ্গে যুক্ত করে ফেলবেন, পানামা কানাল দখল করে নেবেন, গ্রিনল্যান্ড কিনে ফেলবেন। কোনো গণতান্ত্রিক দেশের রাষ্ট্রপ্রধান এসব কথা বলতে পারে না। বিশ্বের আইন কানুন আছে। তার চেয়ে বড় কথা এই যে আমি আইন কানুনের কথা বলি, গ্লোবাল অর্ডার, বৈশ্বিক ব্যবস্থা যেটা দ্বিতীয় মহাযুদ্ধের পরে প্রতিষ্ঠিত হয়, সেটা কিন্তু আমেরিকাই তৈরি করেছে, বা আমেরিকা তার প্রধান কারিগর। মার্কিন যুক্তরাষ্ট্র, আগের প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাজ্য, এই 3 দেশ মিলেই কিন্তু জাতিসংঘ বানিয়েছে, বিশ্বের গ্লোবাল অর্ডার তারা তৈরি করেছে। আমরা এটাকে বলি ল বেসড গ্লোবাল অর্ডার। তো ডোনাল্ড ট্রাম্প সাহেব ক্ষমতা নেবার আগেই ঘোষণা করে ফেলেছেন তিনি এই সমস্ত নিয়ম কানুন ভেঙে পানামা কানাল দখল করবেন, প্রয়োজনে সামরিক বাহিনী ব্যবহার করে। তিনি কিনে নেবেন গ্রিনল্যান্ড, যদিও গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। তিনি কানাডাকে বলেছেন তার সঙ্গে যুক্ত করে ফেলবেন। এই সবই আমি মনে করি ডোনাল্ড ট্রাম্পের স্বভাবজ বাগাড়ম্বর। আমাদের প্রাক্তন গভর্নর বারিও ওকুমা একটা কথা বলতেন, উনি বলতেন যে আমরা ক্যাম্পেইন করি ইন পোয়েট্রি, উই ক্যাম্পেইন ইন পোয়েট্রি। কবিতার ভাষায় ক্যাম্পেইন করি আর শাসন করি গদ্যের ভাষায়। ফলে ওই কবিতার ভাষায় কথা বলার দিন শেষ হয়ে গেছে, এখন গদ্যের ভাষায় কথা বলতে হবে। কঠোর বাস্তবতা তাকে ফেস করতে হবে, তার বাস্তবতা ফেস করতে হবে। সবচেয়ে বড় বাস্তবতা কি? উনি বলেছেন তিনি প্রথম দিন থেকেই 12 মিলিয়ন অবৈধ বা বৈধ কাগজপত্র ছাড়া বহিরাগতদের তিনি বহিষ্কার শুরু করবেন। এ লোকগুলি কারা? যারা এই দেশে বাস করছে 15, 20, 25, 30 বছর ধরে, যাদের ছেলে মেয়েরা দেশে বড় হয়েছে, জন্ম হয়েছে, যারা আমেরিকান, যারা এতদিন ধরে ট্যাক্স দিয়েছে, বাড়ি ঘর করেছে, ব্যবসা বাণিজ্য করে, চাকরি বাকরি করছে, তাদের সবাইকে তিনি হোলসেল বের করে দেবেন, শুরু করবে বের করাটা। এই বের ফলে যে ডিসরাপশন হবে, আমেরিকার সামাজিক ক্ষেত্রে যে অব্যবস্থা সৃষ্টি হবে, তার চেয়ে বড় কথা অর্থনৈতিক ডিসরাপশন। এই লোকগুলি মূলত কাজ করে কোথায়? ফার্মে, কৃষি ক্ষেত্রে, কাজ করে কনস্ট্রাকশনে, আবাসন ক্ষেত্রে, আর সার্ভিস সেক্টরে, হোটেল, দোকানপাট ইত্যাদিতে। এই লোকগুলি যাওয়া শুরু করে, এই যে ভ্যাকুয়াম তৈরি হবে, তা পূরণ করবে কে? ফলে পুরো অর্থনীতি শর্ট টার্ম, লং টার্মে আমি বলছি না, লং টার্মে আবার লোক ভরে যাবে, শর্ট টার্মে প্রবল অস্থিরতা সৃষ্টি হবে। 1 নম্বর। 2 নম্বর, তিনি বলছেন তিনি ট্যারিফ ইম্পোজ করবে। ট্যারিফটা, ইম্পোর্ট ট্যারিফটা কি জিনিস? বিদেশ থেকে যে সমস্ত মাল আসবে তার উপরে আমরা শুল্ক আরোপ করবো। এই শুল্ক আরোপ তিনি ভাবছেন যে এটা বুঝি চায়না পে করবে, কানাডা পে করবে, মেক্সিকো পে করবে। না, এটা আমরা পে করবো, কারণ আমরা কিনবো। ধরা যাক কম্পিউটারটা কিনি, আমরা একটা ট্যাবলেট কিনি, 10 টাকা কিনতাম, শুল্কের কারণে এখন তার দাম হয় 12 টাকা। এই 2 টাকা কে দেবে? আপনি আমি দেবো। ফলে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসছেন কিন্তু মূলত ইনফ্লেশনকে নিয়ন্ত্রণে আনবে এই প্রতিশ্রুতি দিয়ে। ঠিক তার অ্যাকশনের ফলে কিন্তু শুরু হবে ইনফ্লেশন, বেড়ে যাবে। ফলে তার যে প্রধান শক্তি, নিজেই তিনি এটাকে উইক করে ফেলবেন। ডক্টর ভাই ঠিক বলেছেন, ট্রাম্প সাহেব বলেন বটে, কিন্তু এটা তার বলেন মধ্যে নেগোশিয়েট করবার জন্য। তিনি ট্রানজাকশনাল ব্যবসায়ী মানুষ। তো আমি 10 টাকা দিলাম, তুমি আমাকে কি দিবা? মাল দাও 10 টাকার বদলে। এই ট্রানজাকশন হচ্ছে কি ডোনাল্ড ট্রাম্প। যেমন গতবারও তিনি ট্যারিফ কথা বলেছেন, এবং পরে দেখলাম আমরা যে ঠিকই তিনি চুক্তি করে নিচ্ছেন সবার সাথে এবং চেষ্টা করছেন কিছু অ্যাডভান্টেজ নেবার জন্য। যেমন ধরা যাক পানামা, তিনি হঠাৎ করে পানামার কথা কেন বলছেন? তিনি মারা দখল করতে পারবেন এবং পারলেও ধরে রাখতে পারবেন? ইম্পসিবল। একে তো আইনি বিরোধী, 2 নম্বর এটা পসিবল। আমেরিকা কেন চলে এলো পানামা থেকে? আপনারা জানেন কেন চলে এলো? 1977-এ যখন কার্টারের সময় পানামা থেকে আমেরিকা চলে আসে, তার মূল কারণ চারদিকে
এই পরিমাণ বিক্ষোভ শুরু হয়েছিল পানামাবাসীদের, প্রতিদিন মিছিল, প্রতিদিন বিক্ষোভ, বাবা ছেড়ে দিয়ে কেঁদে বাঁচি, সে অবস্থায় আমেরিকার সে চলে এসছে। সে একই অবস্থাতে আবারও হবে যদি সত্যি সত্যি আমেরিকা জোর করে দখলের চেষ্টা করে। কেন চলে কেন আমেরিকা কেন ডোনাল্ড ট্রাম্প এই কথাগুলি এখন বলছেন? তার মূল কারণ হচ্ছে তিনি পানামার সঙ্গে নতুন চুক্তি করতে চান। যে সমস্ত জাহাজ পানামা হয়ে আমেরিকায় আসে তার উপরে যে শুল্ক বসা হয়, তিনি চান সেই শুল্কের হারটা কমানো হোক আমেরিকার জন্য। যদি হারটা কমে তাহলে যে শুল্ক তিনি বসাচ্ছেন চাইনিজ পণ্যের উপরে, আশা করছেন তিনি এটা কিছুটা কম হবে, অফসেট হবে। এটা বলে একটা তার অঙ্ক আছে, তার এই অঙ্ক কাজে লাগবে কিনা আমরা জানি না, কিন্তু এটা তার অঙ্ক কেমন। কিন্তু যেটা ভয় তা হচ্ছে যে তিনি গ্লোবাল এই অর্ডারটাকে চ্যালেঞ্জ করছেন। আগের বারও করেছিলেন, এবারও চ্যালেঞ্জ করছেন। এটা আমার সবচেয়ে বড় ভয়। ডোনাল্ড ট্রাম্প একজন, আমরা আগে বারবার বলেছি, একজন অটোক্র্যাট। তিনি বলেছেন তিনি প্রথম দিন হলো, একদিনের জন্য হলো ডিক্টেটর হবে। তার মানে এটা কি? সকল নিয়ম কানুন তিনি ভেঙে ফেলবেন, প্রাইমারি ডোমেস্টিক্যালি। বহির্বিশ্বের কথা পরে ভাবি আমরা, ভেতরে তিনি কি করবেন? তিনি এক নম্বর কাজ কি বলেছেন, তিনি ডিপার্টমেন্ট অফ জাস্টিসকে ব্যবহার করবেন তার ব্যক্তিগত টুল হিসেবে। যারা তার শত্রু তিনি মনে করেন, যেমন ধরা যাক ন্যান্সি পেলোসি তার শত্রু তার চোখে, তাদের তিনি দেখে নেবেন। তিনি কি বলেছেন, যারা যে সমস্ত ডিওজের কর্মচারীরা, প্রসিকিউটররা 6 জানুয়ারির বা তাকে প্রসিকিউট করেছে তাদের দেখে নেবেন। তিনি কি বলেছেন, যে সমস্ত মিডিয়া আমাকে সমালোচনা করেছে তাদের দেখে নেব। কোনো সুস্থ মস্তিষ্কের রাষ্ট্রপ্রধান এসব কথা, এবং গণতান্ত্রিক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বলতে পারে না। তিনি কি প্রেসিডেন্ট? তিনি কি রাজা? নাকি তিনি যেমন বলেছেন পাটোয়ারি ভাই একজন ফেলান, একজন দাগি আসামি? 20 তারিখে আমরা সেই লোকটিকে, যিনি প্রেসিডেন্ট হতে চান রাজা এবং আদতে তিনি একজন দাগি আসামি, তিনি শপথ দিতে যাচ্ছেন। আমাদের খুব ভাগ্য ভালো যে ওদিন খুব প্রচন্ড ঠান্ডা থাকবে, খুব কম লোক সেখানে যাবে। এটি তার একটা সিগন্যাল। আমি জানি না ঈশ্বর থেকে সিগন্যাল আসছে কিনা তোমার জন্য, এই ঠান্ডাটা আসছে তোমার জন্য, খুব বেশি লোক সেখানে যাবে না। ইটস আ সিগন্যাল ফ্রম হুএভার। জি, হাসান ফেরদৌস, আরো একটা বিষয় একটু যুক্ত করবেন কিনা, যে এই যে 15 মাস ধরে এরকম একটা ধ্বংসযজ্ঞ আসলে চললো, এরপরে আসলে অবশেষে যুদ্ধবিরতি চুক্তি হচ্ছে প্রয়োগ হতে যাচ্ছে, এবং একটু জানিয়ে রাখি, শুক্রবার ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা এই চুক্তি অনুমোদন করেছে, এবং সবকিছু যদি ঠিকঠাক থাকে আগামী রবিবার থেকে এটি শুরু হবে, এরকম ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। ট্রাম্প যখন নির্বাচন করে তখন তার নির্বাচনী প্রতিশ্রুতিতে এটাও একটা ছিল যে তিনি যুদ্ধ বন্ধ করবেন, এবং এই যুদ্ধ বন্ধের পেছনে আমেরিকার রাজনৈতিক প্রভাবটাকে অনেক বড় করে দেখা হচ্ছে। এত এত সমালোচনার মুখে কিংবা এত এত প্রতিবাদের মুখেও আসলে বিদায়ী বাইডেন প্রশাসন এই যুদ্ধে বন্ধের বিষয়ে কিছুই করতে পারলো না। এটা ট্রাম্পের সফলতা না বাইডেনের ব্যর্থতা? মানে কি বলবেন আসলে এটাকে? 100% ডোনাল্ড ট্রাম্পের। যদি আপনারা ইসরায়েলি পত্রপত্রিকা পড়েন, আজকে যদি হারেস পড়েন, হারেস খুব লিবারেল একটা অ্যান্টাই ট্রাম্প পত্রিকা, তারা বেসিক্যালি ট্রাম্পকে ক্রেডিট দিচ্ছেন অবশ্যই সেই যুদ্ধবিরতি চুক্তি করবার জন্য। এমনকি প্যালেস্টিনিয়ানরা, ওয়েস্ট ব্যাংকের প্যালেস্টাইন অথরিটির প্রধান মাহবুব আব্বাস ফোন করে প্র্যাকটিক্যালি ধন্যবাদ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে। এটা হলো কেন? কারণ ট্রাম্প বলেছেন, যেমন বললেন পাটোয়ারি ভাই, যদি আমার 20 তারিখের মধ্যে আমার উদ্বোধনীর, আমার অভিষেকের আগে যদি এই সকল হস্টেজ ফিরে না আসে, যুদ্ধবিরতি না হয়, আমি দেখে নেব, অল হেল উইল ব্রেক লুজ, এর তার ভাষা। কিন্তু মাথা রাখতে হবে যে তিনি কার পক্ষে বলছেন, তিনি কার পক্ষ সমর্থন করছেন। খুব স্পষ্ট দাবি তিনি করছেন যে আমি ক্ষমতা যাবার আগে প্রতিটি হস্টেজকে ফিরে আসতে হবে। কার ইন্টারেস্ট তিনি সার্ভ করছেন? ইসরায়েলের। কেমন? এটা 1 নম্বর। এবং এই যে যুদ্ধ থেমে গেল, ধরা যাক 20 তারিখ রোববারে যুদ্ধ থামলো, যুদ্ধ এখনো চলছে, কিন্তু গতকাল 65 জন লোক মারা গেছে, হয়তো আজকেও মারা গেছে, আমি আজকে আমি জানি না। রোববার আগ পর্যন্ত ইসরায়েল বোমাবর্ষণ করেই যাবে। এই যে শান্তি, যে কবরের শান্তি অবশেষে আসছে, এটা দীর্ঘস্থায়ী শান্তি। 3টি ফেজে আমরা জানি, বুঝিয়ে বলি ব্যাপারটা। 3টি ফেজে। প্রথম ফেজ 42 ডেজ। এই 42 ডেজে একদল
32 জন ইনফ্যাক্ট 32 জন হস্টেজ ফিরে আসবে, তার বদলে কয়েকশো প্যালেস্টিনিয়ান গাজার বন্দী ফেরত যাবে, প্রথম ফেজ। এবং প্রথম ফেজে ইসরায়েলি সৈন্যরা জনমানব যেখানে বেশি আছে সে এলাকা থেকে সরে যাবে, তারা প্রত্যাহার করা হবে না। ইতিমধ্যে কিন্তু ইসরায়েল গাজাতে, দক্ষিণ গাজায় ইসরায়েলের সঙ্গে সংযুক্ত এলাকায় একটা বাফার জোন তৈরি করে ফেলেছে। সৈন্য নিয়ে গেছে, লোকজন নিয়ে গেছে, বিশাল আয়োজন তারা করে নিয়েছে। এবং দাবি হচ্ছে যে আপনি যদি স্মোট্রিচ, ওদের ন্যাশনাল জাতীয় নিরাপত্তা মন্ত্রী, তিনি যেমন দাবি করেছেন যে এলাকা আমরা ছাড়ছি না, এবং এলাকায় যারা যুদ্ধ করেছে গাজায় আমার সৈন্যরা, ইসরায়েল সৈন্যরা, তাদের জন্য ফ্রি দিতে হবে। অর্থাৎ গাজা রিঅকুপাই করার উদ্যোগ শুরু হয়ে গেছে। কেমন ফলে এই শান্তি সে শান্তি নয়, এটা 1 নম্বর। 2 নম্বর, ডক্টর ভাই খুব ভালো বলেছেন, কার স্বার্থ রক্ষা করেন ডোনাল্ড ট্রাম্প সাহেব? কোন রকম অনুরোধ ছাড়াই তিনি কিন্তু গোলান হাইটসের ইসরায়েল অকুপেশনকে মেনে নিয়েছেন, তাকে রিকোয়েস্ট বন্ধ করা হয়নি, নিজে থেকে করে দিয়েছেন। তিনি প্রথম আমেরিকান প্রেসিডেন্ট যে সকল আন্তর্জাতিক আইন ভঙ্গ করে মার্কিন দূতাবাস তেল আবিব থেকে সরিয়ে নিয়েছেন জেরুজালেমে, যা কিনা একটা ডিসপিউটেড শহর। আন্তর্জাতিক আইনে এই শহরটি উভয় পক্ষের, প্যালেস্টিনিয়ানদেরও এবং ইহুদিদেরও, ভবিষ্যতে এই নিয়ে সিদ্ধান্ত হবে। সবকিছু অমান্য করে তিনি সেখানে মার্কিন দূতাবাস নিয়ে এসেছেন। সবচেয়ে বড় কথা, তিনি সেই প্রেসিডেন্ট যিনি সবচেয়ে বেশি সংখ্যক ওয়েস্ট ব্যাংকে সব বেশি সংখ্যক ইহুদি সেটেলমেন্ট এগ্রি করেছেন। ইসরায়েলি গভর্নমেন্টের প্রধান লক্ষ্য এই মুহূর্তে পশ্চিম তীরে আরো বেশি সংখ্যক ইহুদি বসতি স্থাপন। তার মানে যতটুকু সামান্য জমিটুকু আছে সেই জমিটুকুও দখল করে নেবে। এবং ডোনাল্ড ট্রাম্প আমি সেই লোক যে কিনা প্রায় চোখ বন্ধ করে এই দাবি মেনে নেবেন। ফলে ইসরায়েল খুব খুশি, মজা হচ্ছে। এবং আরো মজা বলি আপনাকে আমি, আরো তারা কি তাদের প্ল্যানটা, তাদের প্ল্যান হচ্ছে শান্তি তো হয়ে গেছে সব ডোনাল্ড ট্রাম্পের জন্য। এখন আসো ইসরায়েল এবং সৌদি আরব আমরা বন্ধু হই, ইসরায়েল এবং সৌদি আরব আসো আমরা এখন আমাদের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করি। কেমন মানে প্রাইসটা দিচ্ছে কে? এই যে 465 দিনের যুদ্ধ, 1.5 লক্ষ মানুষের মৃত্যু, হাজার হাজার টন বোমা পড়েছে, এবং তার উপরে দাঁড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সৌদি আরব বন্ধুত্ব করবে। কার রক্ত? সাধারণ প্যালেস্টিনিয়ানবাসী। কেমন বলে এটি হচ্ছে গিয়ে ডোনাল্ড ট্রাম্প, আমি আগে বলি ডোনাল্ড ট্রাম্প বড় কাজ করেছেন, তার জন্যই এটা হলো। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হতে যাচ্ছেন তার নাম হচ্ছে মাইক ওয়ালস, তিনি বলেছেন ট্রাম্প না হলে এই কাজটা হতো না। ট্রাম্প ধমক না দিলে দুই পক্ষ রাজি হতো না। ট্রাম্প কি বলেছিল আমি আবার রিপিট করি, যে আমার অভিষেকের আগের দিন থেকে এটা করতে হবে ভাই, আমার ডিমান্ড এটা। এবং যদি নেতানিয়াহুর চোখের সামনে কি আছে এই লক্ষ্যগুলি, সৌদি আরবের সঙ্গে শান্তি, ওয়েস্ট ব্যাংকে এক্সপ্যানশন অফ সেটেলমেন্টস, এবং আরো একটা ফ্যাক্টর সিরিয়া, যেটা বলিনি একদম আমি, গোলান হাইটসের পাশে ইতিমধ্যে সিরিয়ার অংশে কিন্তু ইতিমধ্যে ইসরায়েলি সৈন্য চলে গেছে। এবং আপনাকে বলে রাখছি আমি, যখন তারা একবার গেছে তারা কিন্তু ফিরে আসছে না। এবং বিবি নেতানিয়াহু আশা করছেন যে তার বন্ধু ডোনাল্ড ট্রাম্প সাহেব এই গোলান হাইটসের পাশে বাফার জোনে ইসরায়েলি সৈন্যের অবস্থানকে তিনি রাটিফাই করবেন। এগুলো অবস্থা। জি, প্রফেসর ডক্টর মহসিন পাটোয়ারি, আপনি একটু যুক্ত করবেন? না, আমার মনে হয় ভাই এত সুন্দর করে বলেছে, এত গুছিয়ে আর কি। তবে এটা জিনিস কি, হ্যাঁ, দুইটা ভিউ আছে। একটা ভিউ হলো যে উনি যেটা বললেন যে আসলে যে জিনিসগুলো ইসরায়েল চাইবে সবকিছু উনি দিয়ে দিবেন, কিন্তু প্র্যাকটিক্যালিটিতে এখন যেটা দেখা যাচ্ছে যে ওয়ার্ল্ড অপিনিয়ন, যেটা আমেরিকার পজিশন এই ব্যাপারে একদম ইট ইজ ইন দ্য বটম, তলানিতে পড়ে গেছে অপিনিয়ন, তাদের ভেটো দেওয়া। এটা একটা পারসেপশন আমেরিকা সম্পর্কে খুবই খারাপ পৃথিবীতে। নাম্বার 1, ডোনাল্ড ট্রাম্পকে এটা চিন্তা করতে হবে। নাম্বার 2, ইসরায়েলের কোনো একটা যে নেতানিয়াহুর কোনো একটা যে তার টার্গেট, তার যেটা করতে চাইছে তার সফল হয়নি। হামাসকে সম্পূর্ণভাবে শেষ করে দিবে, এখনো তার সে টার্গেট আছে।
হামাসকে শেষ করতে পারে নাই। ব্লিংকেন তার লাস্ট বক্তৃতায় বলছে যে যত লোক হামাসের মারা গেছে সমপরিমাণ লোককে তারা অলরেডি রিক্রুট করে ফেলছে, রাইট? সুতরাং ওয়ার মিডল ইস্টকে সলিউশন করতে পারবে না, এটা ইসরায়েলিরা বুঝে, আমেরিকাও বুঝে, রাইট? এই জিনিসগুলা। আর পারপিচুয়াল ওয়ার করে ইসরায়েলের তো ক্ষতি, ইসরায়েলি সোলজার তো মারা যাচ্ছে, ইকোনমি মারা যাচ্ছে, পলিটিক্যালি সারা পৃথিবীতে মার খাচ্ছে, রাইট? আমেরিকাও মার খাচ্ছে, ইসরায়েলও মার খাচ্ছে। এইসব জিনিস চিন্তা ভাবনা করে আমি মনে করি যে এই যে সিরিয়াকে যে অতিরিক্ত জায়গাগুলো যে সে গেছে এখন, তারপরে আর এবং যে আবার বসতি স্থাপনের ব্যাপারে যে আপনার ফিলাডেলফিয়া করিডোর, আমার যতটুকু আমি শুনেছি ফিলাডেলফিয়া করিডোর ছাড়া ছাড়বেন না, ওটা ছাড়তে হয়েছে। তারপরে গাজার মাঝখান দিয়ে যে একটা জোন করছে সেটা সোল্ডার থাকবে, সেটা রাখে নাই। সুতরাং যতগুলো অনেকগুলো বার ছিল আর কি নেতানিয়াহুর, যে সেই যে শর্ত ছিল সেই শর্তগুলো তার সফল হয়নি বিকজ অফ দি ডোনাল্ড ট্রাম্প, আগে বলি তার কথা আর কি। এখন পরবর্তীতে যে সে কি করবে তার 4 বছরের ব্যাপার, পরবর্তীতে সে করবে। জেন্টলম্যান তো ইজ ভেরি আনপ্রেডিক্টেবল, হ্যাঁ, হি ইজ ভেরি আনপ্রেডিক্টেবল। আর সে চিন্তা করবে তার পাওয়ার কি আছে এর মধ্যে থেকে। তার সেকেন্ড টার্ম ইলেকশনে যে লবি, ইসরায়েলি লবির ভোটের তার দরকার নাই, কারণ হি ইজ নট গোয়িং টু সেকেন্ড টার্ম, রাইট? সো এই জিনিসগুলো তার চিন্তা ভাবনা করে আশা করি তার একটু সত্যিকার ভাবে সে যদি শান্তি চায়, যেটা সে মুখে বলছে শান্তি চায়, এবং সে ইরানের সাথে একটা নেগোসিয়েট করবে। হি ইজ নট গোয়িং টু গো ফর ওয়ার উইথ ইরান, হি ইজ নট গোয়িং টু গো ফর দ্যাট, আমার ধারণা আর কি। আই মে বি রং, বাট স্পোরাডিক হয়তো কিছু করতে পারে, যেমন ইয়ারে কাশ্মীরকে মারছে, হ্যাঁ, এটা সেই তো মারছে। তো এই জিনিসগুলো আমি পজিটিভ হিসাবে দেখতে চাই। যে ফেরদৌস ভাই যে কথাটা বললো, হি ইজ আওয়ার প্রেসিডেন্ট, let him give a chance. We know him, but he showed something already এই যে ওয়ারের ব্যাপারে। আর উনি যে কথাগুলো বাকিটা বললেন যে নেতানিয়াহুকে এই সবগুলো দিবে, লেটস হোপ ফর দি বেস্ট, লেটস ওয়েট অ্যান্ড সি দ্যাট গুড সেন্স উইল প্রিভেইল ইন হিম, যে পয়েন্টগুলো আমি বললাম, অ্যান্ড লেটস সি ডু সামথিং প্র্যাগম্যাটিক। আর এমনি যেটা ট্যারিফের ব্যাপারে, সেটা আমি আগেও বলছি, উনিও বলেছে এটা ইকোনমিক। তবে একটা জিনিস এর মধ্যে আছে কি, আমেরিকান গভর্নমেন্টকে কোনো এক সময় কোনো একটা শক্তভাবে একটা ভূমিকা নিতে হবে, যেভাবে হোক, যেভাবে আপনি ন্যাচারালাইজেশন করেন বা যাই করেন। না হলে হবে কি, আপনি তো ভাই একটা দেশে আমাদের লোক দরকার আছে, ফ্লাড গেটটা আপনি খুলে দিতে পারেন না, আপনি তো সীমান্ত খুলে দিতে পারেন না, তাহলে তো কোনো ল অ্যান্ড অর্ডার থাকবে না, পিপল ক্যান কাম। আমাদের লক্ষ লক্ষ লোক, প্রায় 1 কোটি লোক বাংলাদেশের বাইরে বিদেশে চাকরি করে, তারা ভিসা নিয়ে যায়, ওয়ার্ক ভিসা নিয়ে যায়, ওয়ার্ক ভিসা কাজ করে। হ্যাঁ, আমাদের এগ্রিকালচার, আমাদের সবকিছু এই যে ইয়েতে দরকার, ফিশ মার্কেটে আপনি যাবেন, কারা ফিশ কাটে, এই ধরনের আর কি অনেকগুলো লোক আছে যেটা আমেরিকানরা করবে না। এই জিনিসগুলোর জন্য আমাদের লোক দরকার, কিন্তু মনে করি সিস্টেমেটিক্যালি আপনি ইয়ে দিয়ে, আপনার ভিসা, ওয়ার্ক ভিসা দিয়ে আপনার আর 10 মিলিয়ন লোক নিয়ে আসেন বা 5 মিলিয়ন লোক দিয়ে আসেন, সিজনাল আসবে, করবে, আবার চলে যাবে, আবার আসবে। সিস্টেমটা প্লেস করা দরকার বলে আমি মনে করি। বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের মতো যে ফ্লাডগেট খুলে দেওয়া, এটা মনে হয় ঠিক হবে না। এবং যে নট নেসেসারি যে এরা আসলে এরা সব ডেমোক্রেটরে ভোট দেয়, ইয়েস, ডেমোক্রেটদের বেশি ভোট দিত, কিন্তু এখন দেখা যাচ্ছে যে হিসপ্যানিকরা অনেকেই কিন্তু আস্তে আস্তে শিফট হয়ে যাচ্ছে, আস্তে আস্তে শিফট হয়ে যাচ্ছে। সুতরাং আমি মনে করি যে ওই যেটা লেট আস গিভ হিম অপরচুনিটি, অ্যান্ড আমরা কি করা উচিত, উই কিপ অন টকিং অ্যাজ এ পাবলিক, উই কিপ অন টকিং, যাতে করে অন্তপক্ষে একটা প্রেশার ক্রিয়েট করা আমাদের লেজিসলেটরদের কাছে, আবার সরকারের কাছে একটা প্রেশার ক্রিয়েট করে, যে মিডিয়াতে বলেন, প্রিন্ট মিডিয়াতে বলেন, ফেরদৌস ভাই তো ওগুলো সবসময় করে আসছে, আমি তো এটা মাঝে মধ্যে করি। আপনারা বলতেই থাকেন, লিখতেই থাকেন, এবং ইভেনচুয়ালি হয়তো হবে। এবং আরেকটা জিনিস, আমাদের কি হচ্ছে, আমরা আমেরিকাতে আমাদের ছেলে মেয়েরা এখানে পড়াশোনা করে, তাদের টিউশনের কি ব্যাপার, তারা গুড এডুকেশনের ব্যাপার, রাইট? এখন আপনি দেখেন এই যে চাইনিজদের যে ব্যাপারটা আমরা দেখলাম, 1.4 বিলিয়ন পিপল, রাইট? জেনারেল আইকিউ, দিন আমি বলতেছিলাম জেনারেল আইকিউ 104, হুইচ ইজ আমেরিকান হইলো অ্যাবাউট 89.5 এর মতো। সুতরাং ওই যে একটা শক্তি, ওই শক্তির সাথে আমাদেরকে আশা করি ডোনাল্ড ট্রাম্প ঠান্ডা মাথায় ডিল করবে। দে আর আওয়ার কম্পিটিটরস, দে আর নট আওয়ার এনিমি। না হলে আবার যুদ্ধ যদি লাগে, আবার যদি প্রবলেম হয়, দেন world will suffer, and this war will be really very, very bad. And American policy to Ukraine, America pushed two big powers to come together, China এবং রাশিয়া।
is very too much power. এখন is not monopolar world, is multipolar world করছে আর এবং ইরানকে ওদের ইয়েতে ঠেলে দিয়েছে। সুতরাং এটা থিংস উইল নট বি দ্যাট ইজি, ইট ইজ নট দ্যাট ইজি। এবং এটা ভবিষ্যতে এটাকে ঠান্ডা মাথায় আমেরিকান পলিটিশিয়ানদের চিন্তা করে, ইট ইজ দ্য মোস্ট পাওয়ারফুল নেশন ইন দ্য ওয়ার্ল্ড, ইজ মোস্ট রিসোর্সফুল পার্সন ইন দ্য ওয়ার্ল্ড, মোস্ট রিচেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, বাট স্টিল এই জিনিসটা কোন সভ্যতা তো কোনোদিন দীর্ঘস্থায়ী থাকে না, পরে এটারনিটি থাকে না। এই জিনিসগুলো আমাদের এখন থেকেই চিন্তা ভাবনা করে আস্তে আস্তে কাজ করতে হবে। এটা ফিলোসফিক্যাল হয়ে গেল আর কি, বাট আমাদের কিছু করার নাই, এগুলো আমরা বলতে পারি আর কি। জি, অসংখ্য ধন্যবাদ। দুজনের সাথে থাকবেন, একটি বিরতির সময় হয়ে গেছে। বিরতির পর ফিরে এসে আরো বেশ কিছু সংবাদ হাতে রয়েছে, আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। দর্শক নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসিতে। সঙ্গে আছেন হাসান ফেরদৌস এবং প্রফেসর ডক্টর মহসেন এউ পাটোয়ারি, দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। হাসান ফেরদৌস, আপনাকে দিয়ে শুরু করব। একটু বাংলাদেশ প্রসঙ্গে আসতে চাই। বাংলাদেশের সংবিধান সংস্কারে গঠিত কমিশনের যে সুপারিশগুলো রয়েছে সেগুলোর মধ্যে আসলে সংবিধানের মূলনীতি পরিবর্তন নিয়ে বেশ আলোচনা সমালোচনা চলছে। এই মূলনীতি পরিবর্তনের বিষয় কিংবা সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে আপনার মতামত জানবো, তবে তার সাথে একটু আমি যুক্ত করতে চাই। আর সেটি হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে আমরা সবসময় দেখেছি যে সাম্প্রদায়িকতা সবসময় মাথাচাড়া দিয়েছে, সব সরকারের সময়ই দিয়েছে, নাশকতা সৃষ্টি করেছে, কিংবা ধর্মনিরপেক্ষতার জায়গাটা নিয়ে সাধারণ মানুষের যে প্রত্যাশা ছিল সেটি আসলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে সেইভাবে কখনো পূরণ হয়নি। এবং বর্তমান সময়ে এসে সেই জায়গাগুলো নিয়ে আরো অনেক জায়গায় নানান রকমের শঙ্কা সৃষ্টি হয়েছে। সেই জায়গায় ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে বহুত্ববাদের সুপারিশের জায়গাটা নিয়ে অনেকের মধ্যে এক ধরনের দ্বিধা দ্বন্দ্ব তৈরি হয়েছে। যদিও সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ দাবি করেছেন এটি ধর্মনিরপেক্ষতার মূল্যবোধকে আরো বড় করে প্রকাশ করারই এক ধরনের বার্তা। আপনিও কি একমত কিনা? প্রথমত এগুলি প্রস্তাব, কেমন একটি কমিশন গঠন করা হয়েছে ৬-৭ জন লোক মিলে বসে কথা বলে, এবং ১ লাখেরও বেশি জনগণের মতামত নিয়ে তার ভিত্তিতে একটা সেট অফ রেকমেন্ডেশন তারা দিয়েছে। এটা ফাইনাল কিছু নয়, এটা আমাদের চিন্তার খোরাক, এইভাবেই তারা এটা স্থাপন করেছে। এখন আমার বিবেচনায় প্রায় সবগুলি প্রস্তাবই খুব ভেবেচিন্তি করা হয়েছে। সবগুলি আমরা ক্যারি আউট করতে পারবো কিনা ভিন্ন কথা, কিন্তু সবগুলি ভেবেচিন্তি অর্থে যে গত ৫০ বছর অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি যে আমাদের কোথায় কোথায় খামতি আছে। আমাদের প্রধান খামতি কি? ক্ষমতার অপব্যবহার। আমাদের শাসনতন্ত্র বা শাসন ব্যবস্থা আমাদেরকে এই যে ক্ষমতার অপব্যবহার, অ্যাবিউজ অফ পাওয়ার, যার ফলে স্বৈরতন্ত্রের উদ্ভব ঘটে, তা ঠেকাতে পারেনি। ফলে প্রধান চ্যালেঞ্জ হচ্ছে শাসনতন্ত্রটাকে এভাবে তৈরি করা যাতে করে কেউ একজন শেখ হাসিনা না হয়ে উঠতে পারে। ১৫ বছর ২০ বছর একটানা ক্ষমতা দখল করে থাকবেন এবং ক্ষমতার অপব্যবহার করবেন, তা যাতে না হয় তা নিশ্চিত করা। আর বাকি সবকিছু কিন্তু পেরিফেরিয়াল, বাকি সবকিছু অলংকার। এখন কথা উঠেছে আমাদের মূলনীতি নিয়ে। যদি আপনারা ৭১-এ ফিরে যান, মুজিবনগরের ঘোষণা, যা কিনা আমাদের ফান্ডামেন্টাল ডকুমেন্ট, যা কিনা আমাদের একদম মৌলিক ডকুমেন্ট, তাতে কিন্তু বলা আছে, তাতে কিন্তু আমাদের যে পরবর্তীকালের ৪ মূলনীতি তা কিন্তু নয়। এবার যে সংযোগ করা, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, এই ৩টি কথা বলেছি আমরা 71-এ মুজিবনগর ঘোষণায়। এবার তারা সেটাকে ইনকর্পোরেট করছে, সঙ্গে তারা যুক্ত করছে বহুত্ববাদ, ধর্মনিরপেক্ষবাদের পরিবর্তে, এবং রেখেছে তারা গণতন্ত্রকে। এখন বহুত্ববাদ ব্যাপারটা কি? বহুত্ববাদটা অনেক বেশি এক্সপ্যান্সিভ দেন ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতা কি তা নিয়ে আমাদের মধ্যে সন্দেহ আছে, প্রশ্ন আছে। আমার মনে আছে বঙ্গবন্ধু নিজে বলেছিলেন, এর মানে হচ্ছে, অনেকে আমরা বুঝি না, উনি নিজেই বলছেন, এর মানে হচ্ছে আমার ধর্মে তুমি হাত দেবে না, তোমার ধর্মে আমি হাত দেবো না। কেমন বেসিক প্রিন্সিপল। বহুত্ববাদ তাই বলে, কিন্তু অনেক বেশি এক্সপ্যান্সিভ, এটা আরো অনেক বেশি জিনিসকে ইনক্লুড করে। কিন্তু এই ধারণাগুলি কিন্তু খুবই পশ্চিমা ধারণা। ধারণাগুলি এমন গণতন্ত্র পশ্চিমা ধারণা, আমাদের মাটিতে গোটা একটাও নয়, যে কারণে একটাও টেকেনি কোনো কিছুই। কেন ধর্মনিরপেক্ষতা টিকলো না? কেন শাসনতন্ত্র তো আছে, টিকলো না কেন? তার মূল কারণ শাসক বৃন্দ, রাজনৈতিক চক্র এবং জনগণ কেউ এটাকে বাইং করেনি, এটাকে কেউই বাইং করেনি। আমাদের কি দেখেছি আমরা গত ৫০ বছরে? আমাদের চোখের সামনে দেখেছি আমরা মৌলবাদ চারা দিচ্ছে। কার ছত্র ছায়ায়? ক্ষমতাসীনদের ছত্র ছায়ায়। এই যে গত ১৫ বছর
সবচেয়ে বেশি মাদ্রাসা শিক্ষার প্রসার ঘটেছে। আর মাদ্রাসা হচ্ছে আপনারা জানেন তালিবানি ব্যবস্থার বুনিয়াদ। এই যে বলি তালিবান আমরা আফগানিস্তানে কোত্থেকে আসছে? মাদ্রাসা থেকে। সেই মাদ্রাসাকে আমরা জেনে শুনে এক্সপ্যান্ড করেছি। আমরা কওমি মাদ্রাসাকে বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট দিয়েছি, সমমর্যাদা দিয়েছি আমরা, জেনে শুনেই তো, রাজনৈতিক কারণে। মূল লক্ষ্য কিন্তু ধর্ম প্রচার নয়, ধর্মের বিশ্বাস প্রচিত করা নয়, মূল লক্ষ্য রাজনৈতিক সুবিধা গ্রহণ করা। কারা করেছে? যারা ক্ষমতাসীন করেছে। কি উদ্দেশ্য করেছে? ক্ষমতা চিরস্থায়ী করবার জন্য। ফলে শাসনতন্ত্র কোনো গ্যারান্টি নয় যে বাংলাদেশে ধর্মীয় রাজনীতির প্রসার ঘটবে। শাসনতন্ত্র বলা আছে, শাসনতন্ত্রে ধর্মীয় রাজনীতি বিরোধী বক্তব্য সেটা দেওয়া আছে। তার সত্ত্বেও আমরা দেখছি ঠিক উল্টো ঘটছে। আপনি বললেন একটু আগে যে সব আমলেই আমরা দেখেছি সাম্প্রদায়িক দাঙ্গা ঘটছে। গ্যারান্টি দেওয়া শাসনতন্ত্রে, কিন্তু ধর্মনিরপেক্ষতা হচ্ছে না কেন? তার মানে শাসনতন্ত্র ইজ নো গ্যারান্টি অফ এনিথিং। এ কেবলই কথার কথা। যতক্ষণ না আমরা বলতে কি বুঝি আমি? জনগণ, ক্ষমতাসীন মহল এবং তার বাইরে রাজনৈতিক দল এটাকে ওন না করে, দে হ্যাভ টু ওন ইট। কেমন? এবং এটা ডিফেন্ড করবে তারা। ডিফেন্ডও করবো না আমরা, ওনও করবো না, তো মুখে মুখে বলবো। ফলে তাই হবে যা হচ্ছে এখন বাংলাদেশে। তবে আপনার প্রশ্ন উত্তর বলি আমি মনে করি সবগুলি প্রস্তাবই বিবেচনার যোগ্য। কোনটা থাকবে না পরের কথা, কিন্তু সবগুলি প্রস্তাবই, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলা হয়েছে, 2 টার্মের প্রধানমন্ত্রী বলা হয়েছে, দল নিরপেক্ষ প্রেসিডেন্টের কথা, সব এভরিথিং ইজ ভেরি ওয়াইজ। এবং বিভিন্ন দেশের অভিজ্ঞতা থেকে জ্ঞান আহরণ করে এই সিদ্ধান্তে তারা পৌঁছেছেন। এরা প্রত্যেকে খুব বুদ্ধিমান লোক যারা এখানে আছেন। আলী রিয়াজ আমার বন্ধু মানুষ, তাদেরকে বলবো আমি, ইয়েস দে হ্যাভ ডান এ গুড জব। এখন আসুন আমরা কথা বলি, সবাই মিলে সবার সম্মতির ভিত্তিতে আমরা সিদ্ধান্তে পৌঁছি। তার চেয়ে বড় কথা, যে সিদ্ধান্ত আমরা নেব তার জন্য আমরা ওন করি, জাস্ট কথার কথা না হয়ে যাওয়া থাক। জি, প্রফেসর ডক্টর মহসিন পাটোয়ারী, যে প্রস্তাবনা দেয়া হয়েছে, প্রস্তাবনা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বাস্তবায়ন করা কতটা চ্যালেঞ্জিং হতে পারে বলে আপনি মনে করছেন? আমি থ্যাংক ইউ ফেরদৌস ভাই, অনেক সুন্দরভাবে বলেছেন। কিন্তু চ্যালেঞ্জ বাংলাদেশে যাই করতে যাবেন সবকিছু চ্যালেঞ্জ হবে। কারণ হলো আপনি ওই যে বলে কাগজে কলমে আছে, গোয়ালে নাই আর কি। শাসনতন্ত্রের সুন্দর সুন্দর কথা আছে, লেখা আছে, কিন্তু আমরা যদি এটাকে ইমপ্লিমেন্ট না করি, আমি শুধু শাসক গোষ্ঠীকে শুধু আমি দোষ দিব না ফেরদৌস ভাই, আমি আমাদের জনগণকেও বলবো। কারণ আপনি যেমন প্রজা তেমন নেতা আপনার, রাইট? জনগণ তো চাইছে, বিপ্লব করলো না 26 ইয়েতে, বিপ্লব করে জনগণ চাইনি কেন? জনগণ চাইলে পারতো। স্বাধীন মালিক যে কথাটা বললো, যিনি আগে কনস্টিটিউশনে যাকে রাখতে চাইছিল কমিশনে, উনি চলে গেলেন। উনি বললো যে 72 কনস্টিটিউশনে যা আছে ওটা যদি মানতো ঠিক মতো, তাহলে তো কোনো সমস্যা ছিল না। কথা হলো আমরা মানবো কিনা, সেটা একটা ব্যাপার। এখন আপনি দেখেন ফেরদৌস ভাই বলেছে 71 সনে যে ঘোষণাপত্রে যে 3টা কথা ছিল উনি বলেছেন আর কি, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। এরা ওই জিনিসটা ওরা নিয়ে আসছে, রাইট? তারপরে আপনার ইয়েতে হলো আপনার 1972 সনে আমাদের ওখানে আসলো, ধর্ম নিরপেক্ষতা আসলো 72 সনের সংবিধানে, রাইট? তারপরে 1979 সনে আপনার 5ম সংশোধনীর মাধ্যমে ধর্ম নিরপেক্ষতাকে বাদ দেওয়া হলো, রাইট? আবার 1988 সনে মানে জেনারেল এরশাদের সময় ইসলামকে রাষ্ট্রধর্ম করে আবার 8ম সংশোধনী নিয়ে আসছে, রাইট? সো কথা হলো এই যে এতগুলো হলো, পরিবর্তন হলো, কোনো প্র্যাকটিক্যালি কোনো পরিবর্তন হয়েছে কিনা? কোনো সময়ে ইন্টারফেথ রিলেশনশিপ তেমন একটা পরিবর্তন হয়নি। তার মাইনরিটিকে করা, এটা কি? সুতরাং কথা হলো কি লেখা থাকবে রে ভাই, তার চেয়ে বেশি আমরা ভালো মানুষ কিনা, আমরা ভালো বুঝি কিনা, আমাদের জনগণ ভালো কিনা। আমি জনগণকে বলবো, হ্যাঁ আপনার তো ক্ষমতায় গেলে তো মানুষ ক্ষমতা ধরে রাখতে চায়, এটা কিছুটা হিউম্যান নেচার। আবার থাকলেও সেটাতে চেক অ্যান্ড ব্যালেন্স থাকে। আমাদের জনগণ সেইভাবে করে নাই। এবং আমি যেই আলী রিয়াজ বললো যে ভালো ভালো কতগুলো জিনিস নিয়ে আসছে, এবং আমি যেটা বলি যে সাম্যবাদ, সমাজতন্ত্র বুঝানো কিছু সমান, আমি মনে করি সবকিছুকেই এখানে অ্যাড্রেস করা হয়েছে সুন্দরভাবে, এবং ওরা হাজার 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 লোকের মতামত নিয়েছে। আলী রিয়াজ বলেছে, I knew him very well. He was my junior colleague in the University of Dhaka. Right? I worked with him for different things. So I'm bully, a very talented man, I can tell you.
সো এই যে যে হাজার হাজার মানুষের মতামত নিছে, এখন এরা যে কমিশন করছে, কমিশন তা আরবিট্রারি কিছু করতে পারে না। শাসনতন্ত্র কি, মানুষ কি চায়, এবং বাংলাদেশের মানুষ যদি বেশিরভাগ লোক চায় যে এটা থাকুক, তাহলে সেটা থাকবে, অসুবিধা কি তাদের? হ্যাঁ, এবং আমার মনে হয় এই সবগুলার মধ্যে ভালো ভালো আছিল। আপনার মিনিমাম ডেমোক্রেসি যদি আপনি কায়েম করতে হয়, ভালো ডেমোক্রেসি, শিক্ষিত জনগোষ্ঠী লাগবে। শিক্ষিত জনগোষ্ঠী যারা ডেমোক্রেসি বুঝে, আপনার ব্রডার একটা মিডল ক্লাস লাগবে, যারা রাজা উজির মারতে পছন্দ করে, একটা কিছু হতে চায়। গণতন্ত্রটা তাদের জন্য বেশি। যে রিক্সা চালায়, যে দিন আনে দিন খায়, সে তার অত চিন্তা করে না, তার কেরোসিন তেল, লবণ আর ওই রাইস, এইটা কিছু কয়েকটা বেসিক জিনিস হলে সে খুশি থাকে। আর যারা বিলিয়নিয়ার হয়ে গেছে, তারাও ডেমোক্রেসি ডাজন্ট ম্যাটার টু দেম, দে হ্যাভ মানি, দে উইল বাই দি পলিটিশিয়ানস, রাইট? এর মধ্যে বিচার বিভাগ গণতন্ত্রের জন্য আমাদের আমেরিকাতে যা আছে, বিচার বিভাগ, শাসন বিভাগ এবং আইন বিভাগ, যেটা পার্লামেন্ট বলে, এই তিনটা বিভাগকে যদি আপনি ইন্ডিপেন্ডেন্ট করতে না পারেন এই শাসনতন্ত্রের মাধ্যমে, এবং চেকস অ্যান্ড ব্যালেন্স রাখতে হবে, চেকস অ্যান্ড ব্যালেন্স থাকতে হবে, এটা করতে হবে, না হলে আপনার করা যাবে না। আরেকটা জিনিস বাদ পড়ছে, আমি অবশ্যই ওরা লেখি নাই, আর যে আপনার যে নমিনেশন যে বিক্রি হয় বাংলাদেশে নমিনেশন বিক্রি হয়, কোটি কোটি টাকা নমিনেশন বিক্রি হয়, যার জন্য ব্যবসায়ীরা দেখেন না সব পার্লামেন্টে এসে হাজির হয়েছে। আমি মনে করি না ব্যবসায়ীরা যে খারাপ, তা আমি বলছি যে ওরা নমিনেশন কিনে নিয়ে আসে। এটার জন্য প্রাইমারি সিস্টেম আমি অনেক জায়গায় বলছি, কিন্তু আলিয়াতে লেখি নেই যে প্রাইমারি সিস্টেমটা যদি চালু করতে পারে, তাহলে অনেকগুলো সমস্যা, এই কিছু করাপশন, লোকাল করাপশন গুলো কমবে। আপনাকে বানাই দিলাম, আমি 5 কোটি টাকা দিয়ে আমি নমিনেশন নিলাম, ঢাকায় বসে জিতে গেলাম টাকা খরচ করে, আর এলাকায় আসার কোনো খোঁজ খবর নাই, রাইট? জনগণের সাথে কোনো সম্পৃক্ততা নাই। এই জিনিসগুলো হবে, তবে এটা ভালো একটা স্টেপ নিছে আমি মনে করি ওনারা, কিন্তু এটা লং টার্ম। এখন আমাদের পলিটিশিয়ানরা, তারাই তো দেশ চালাবে, তারা এই জিনিসটাকে বাইন করতে হবে। তারা, আশা করি তারা এই জিনিসগুলোকে বাইন করে ভবিষ্যতের জনগণের জন্য এটা করবে, এবং এটাকে এই শাসনতন্ত্রের জিনিসগুলো, এই যে মূল জিনিসগুলা, এটাকে একদম প্রাইমারি স্কুল থেকে শুরু করে আপনার ছেলেপেলেদের ব্রেইনে ঢুকাইতে হবে। এই জিনিসগুলা কি, এটার আসলে ইমপ্লিকেশনটা কি, রাইট? হিউম্যান বিইং, আপনার আমার যে I can have a different faith than I have a different faith. We have different opinion. We can have different. এই জন্য কি আপনাকে মারতে হবে, ধরতে হবে? এই যে বেসিক জিনিসটা, ধর্মের কথা বললেন, যে হিউম্যান যে নেচার, যে ডিসক্রিমিনেটরি নেচার অফ হিউম্যান বিং, ডারউইনিজমের কথা আমি বলতে পারি আর কি, রাইট? সেটা আমরা ধর্মের ভিত্তিতে, গোত্রের ভিত্তিতে, সংস্কৃতির ভিত্তিতে, আপনার রিজিয়নের ভিত্তিতে, সবকিছু। আপনার মনে আছে কিনা, স্বাধীনতার পর নোয়াখালীর প্রায় 3000 লোককে মেরে ফেলছিল চিটাগাং ওই ফ্যাক্টরিতে, বলছে এরা নোয়াখালীর লোকেরা আমরা চিটাগাং এসে চাকরি নিয়ে যাচ্ছে। হ্যাঁ, রিজিওনালিজম। এই যে হিউম্যানের ভিতরে যে সুপ্ত যেই ক্রাইম গুলো আছে, ক্রিমিনাল অ্যাটিটিউড, এটাকে আপনি আইন দিয়ে রক্ষা করতে হবে। হ্যাঁ, এই জিনিসটাকে আমাদের যারা নেতা আছে, নেতারা এটাকে প্রমোট করতে পারে, অথবা নেতারা এটাকে কন্টেইন করতে পারে। ওই যে ক্ষমতায় যাওয়ার জন্য যে ওই লিভার ইউজ করে, বিভিন্ন ধরনের, কি বলে বাংলা শব্দ আমি বুঝতে পারছি না আর কি, ওই রাজনীতি ব্যবহার করার জন্য আর কি, জানে ওই লোকের ভোটগুলো পাওয়ার জন্য এই কথাটা আমাকে বলতে হবে। এই জিনিস সংস্কৃতি থেকে আমাদের ফিরে আসতে হবে আমি মনে করি। তবে আমি সাধুবাদ জানাই, ওরা যতটুকু করেছে সেটা করুক, রাজনীতিবিদরা আলোচনা করুক, সমালোচনা করুক, এখন বিগ ডিবেট হোক, ডিবেট হওয়ার পরে যতটুকু আমরা আসি সেটা করি। এবং নিশ্চয়ই আমরাও আশাবাদী। প্রফেসর ডক্টর মহসিনীয় পাটোয়ারি এবং হাসান ফেরদৌস, দুজনকে ধন্যবাদ, আপনারা আজকে আমাদেরকে সময় দিয়েছেন। দর্শক, ধন্যবাদ জানাবো আপনাদেরকেও। আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে এই ছিল আজকের মতো। টিভেন 24 এর সঙ্গেই থাকুন সবসময়। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।